করে সেই টাকা নিয়ে আসেন, বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই, এটা সেনাবাহিনীর টাকা, আমরাই পাঠাচ্ছিলাম, এটা নিয়ে আমরা দেখছি। সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সবাজারের এক হোটেলে। সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে। সবশেষ সেই টাকা আর বিডিআর এর ডিজি কে দেওয়া হয় নাই। সেই টাকা আত্মসাৎ করে মঈন, কর্নেল মুজিব, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম কি শামস, এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে। এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে, সো এটা একটা সুযোগ, এটা কাজে লাগানো যায়। তখন এই কর্নেল মুজিব, যে মুজিবকে মারা হয়েছে, এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে জানতো এদেরকে হত্যা করা হবে, কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না। কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে। এখন ঢুকার পরে ভারত চায় যে আরো অনেককে হত্যা করা হোক, তাদের তো আরো কিছু ওই যে রৌমারি কিছু জায়গা আছে না, সেগুলো তারা চায় যে ও তাদেরকে এখানে আনা হোক, তাদেরকে নিয়ে এসছে। ঠিক পিলখানার হত্যাকাণ্ডের 2 মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়নগুলো করা হয়েছে, ট্রান্সফারগুলো করা হয়েছে, এখান থেকে অনেককে সরানো হয়েছে, অনেককে ঢুকানো হয়েছে। কর্নেল গুলজার সহ আরো অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে। এটা হচ্ছে ভারতের পলিসি, ভারতের পরামর্শে এটা করা হয়েছে। আর কর্নেল মুজিব এই পুরো কনস্পাইরেসি যেটা হয়েছে, আপনার বিডিআর এর যে সোলজাররা ছিল তাদের সাথে, তারা একটা কনস্পাইরেসির সাথে ছিল। তারা কিসে ছিল? তাদেরকে বলা হয়েছিল যে পিলখানায় একটা বিদ্রোহ হবে, দরবার শুরু হবে, দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা, গিয়ে তারপরে বলবা যে আমাদের এই দাবি, এই দাবিগুলো মানতে হবে, না মানলে আমরা ডিজিকে মেরে ফেলবো, অফিসারদের একটাও যেতে দিব না। ব্যারিস্টার তাপসের বাসায় একটা মিটিং হয় 2008 সালে নির্বাচনের আগে। সেই মিটিং এর ভেতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা এই আদেশ অনুযায়ী কাজ করবা। আমি যখন কিনা তোমরা বিডিআর এর ডিজি কে ধরবা, গান পয়েন্টে নেয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরই যাবো পিলখানায়, গিয়ে তোমাদের সব দাবি দাওয়া মেনে নিবো এবং এই বিডিআর অফিসারদেরকে আমি সাথে করে নিয়ে আসবো। এরপর থেকে তোমরা স্বতন্ত্র একটা বাহিনী হবা, এখানে আর্মির অফিসারদের আর কোনো থাকবে না। এই মূলা ঝুলিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়। তো বিডিআর কি জানে? বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না, কিছুই হবে না, যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না। বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করবে, তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে, দাবি দেওয়াই হবে, বিডিআর এর অধীনে বিডিআর চলবে। এই হচ্ছে বিডিআর জানে। বিডিআর কে কিন্তু কোনো হত্যা কাণ্ড কোনো কিছুর ব্যাপারে তাদেরকে জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না। জানে কারা? এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা, এই যে শামস এরা জানে। এখন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে 600 কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা, সেই টাকা নিয়ে দ্বন্দ্ব, যাতে বিডিআর এর ডিজি সহ এরা যাতে এটা দাবি করতে না পারে, এটা নিয়ে যাতে আর কোনো ঝামেলা না করে, পুরো টাকাটা তারা আত্মসাৎ করার জন্য একে মারতে হবে। এখন এটা হচ্ছে এদের টার্গেট। আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলে দেশপ্রেমিক, যারা কিনা রৌমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না, এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের প্রক্রিয়া এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে, যার মাধ্যমে এই গত 15 বছর বাংলাদেশ শাসন করেছে ভারত। তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা, সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন। এখন মুজিবকে কেন মারা হলো? মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগসাজশ করিয়ে দিয়েছেন তিনি, যে কারণে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যাইতে পারে এটা নিয়ে। যদি এই যেমন আজকের যে ঘটনা, আজকে যদি মুজিব বেঁচে থাকতো, মুজিব আটক হতো, মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আমরা এই করেছে। যেই কারণেই মুজিবকে মেরেছেন। এবং মুজিবকে কারা মারলেন? ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই, যে পিকআপে করে যারা মুখোশ পরে এসেছিল, এরা হচ্ছে মূল কিলার গ্রুপ। এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা প্রফেশনাল এই গ্রুপটা, যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন, মারা গিয়েছেন। বিডিআর এর কিন্তু সেদিন 9 জন মারা গিয়েছেন।
এটা কেউ বলে না। 9 জন বিডিআর মারা, তারা কেন মারা গেলেন? তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন, এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল তারা তো সবাইকে চেনেও না, যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন। আচ্ছা, তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল, যেই ক্ষোভের কারণেই তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে। তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত? তারা যে অভিযোগগুলো করেছে সে অভিযোগগুলো কি সব মিথ্যা কথা? যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হলো না। তাদের পোশাক পাল্টাইলেন, তাদের নাম পাল্টাইলেন, তাদের জেলে নিলেন, ফাঁসি দিচ্ছেন, মেরে ফেলছেন, নির্যাতন করে মারলেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষকে, আপনার এলাকায়, আপনার বাড়ির আশপাশে, আপনার জেলায়, আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর এর কোনো সদস্য আছে যিনি জেল খেটেছেন, গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান, সবার পায়ের এই 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 হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে। যান সবার কাছে যায় দেখেন, আপনাকে দেখাবে। আমার কাছে অনেকগুলো ছবি আছে। এই এই সোশ্যাল মিডিয়ার যে রেস্ট্রিকশনস, এগুলোর কারণে এগুলো দেখানো যাবে না। এরকম অবস্থা, মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত 50% বিডিআর এর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে। তাদের কোনো বিচার হবে না? আপনারা সব সহি হয়ে গেলেন, আপনাদের নিয়ে কিছু বলা যাবে না। আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি, যতদিন বলতে পারবো মুখ দিয়া, ততদিন এগুলি বলে যাব। আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন, যে আপনারা যা মনে চায় তাই করবেন, আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই বিডিআর এর এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন। খোঁজ নিয়ে যায় দেখেন কেন এই কথাগুলো কেন বলি। আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী, এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানোর দরকার নেই। আরে ভাই, এখান থেকে বের হইতে পারি না। আপনি এই পরিবারগুলোর কাছে যান, পরিবারগুলোর অবস্থা দেখেন। এক একটা পরিবার না খায় মরছে, বউ নাই, বাবা মা মারা গিয়েছে, ভাই বোন খবর নেয় না, জেলখানায় কোনো খোঁজ নাই, ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে। গত 5 তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ। এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো, ওইখানে একজন ডাক্তার ছিল, এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই সে দায়ী। এই হাসপাতাল এই এই 25 তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর এর মারা গিয়েছে, এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট, আপনার পোস্টমর্টম সার্টিফিকেট, এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো, সব কয়টা এই কিলিং এর সাথে জড়িত। এগুলো কমিশনের তদন্তে বেরিয়ে আসবে। আপনারা বাঁচতে পারবেন না তো, আপনারা চাইলেও বাঁচাইতে পারবেন না। আর আমার কথা হলো যে ভাই, আরে ভাই, আপনারা সেনাবাহিনী, আপনারা তো দেশপ্রেমিক, আপনারা অনেক ভালো, দুদকের চাই অনেক ভালো, পুলিশের চাইতে অনেক ভালো, বিজেপির চাইতে অনেক ভালো, অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো। আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা কি চান? আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনি এই দায় নিচ্ছেন কেন? আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আপনি তাদের টর্চার করেন নাই। আপনারা এখন যে অফিসার গুলো আছেন, ওয়াকার থেকে শুরু করে এখন এই যারা আছেন, আপনারা তো এটার সাথে জড়িত না। তো সমস্যা কি? আপনারা এটা দায় নিচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন, আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো, জেলে পাঠাইলো, বিদেশ পাঠাইলো, চাকরিচ্যুতি করলো, তাদেরকে বাঁচাইতে চান কেন? আপনাদের এখন যারা আছেন, তারপরে আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না। সেই দিন বাংলাদেশে নাই তো। আপনারা সেনাবাহিনী নিয়ে কিছু বললে আপনি উঠায় নিয়ে যাবেন, সেই দিন নাই ভাই। এখন বহু মাধ্যম আছে যে মাধ্যমে মানুষ এগুলো বলে ফেলবে। সো এখান থেকে বাঁচতে পারবেন না। আপনাদেরকে আমি বৃহস্পতিবার যখন এটা হলো, আমি বললাম যে রোববারের ভেতরে তাদের কি করবেন। আপনি জামিনাদেশ দিচ্ছেন না। আরে ভাই, একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করেন, ন্যূনতম আইন সম্পর্কে মানে এরকম একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন, একটা মানুষের জামিন আদেশ দেওয়ার জন্য 3-4 মাস তাদেরকে ঘুরানো যায় কি না। একজন আইন সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান যারা আছে, আপনি জিজ্ঞেস করেন একজনের কাছে, এটা করা যায় কিনা। আপনি তাদেরকে আটকায় রাখতেছেন কিসের জন্য? তাদেরকে বাঁচাইতে চান। 7 মাস 8 মাস হয়েছে বিডিআর এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই। আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে যতটুকু এদের ব্যাপারে জেনেছি, এই এই মুহূর্তে জেলখানায় যে মানুষগুলো আছে, যদি কম হয়, যদি একদম কমও হয়, 80% মানুষ নির্দোষ, একদম নিষ্পাপ, কিচ্ছু জানে না। এবং কত শুধু নিষ্পাপ যে তা না, এরা প্রচন্ড
কি বলবো, যে মানে অন্যায়ের সাথে মানে কোনো ধরনের আপোষ তারা করে না। কেন জানেন? বিডিআর এর ভেতর অনেক সাক্ষী আছে। এই এই বিডিআর এর দুইটা গ্রুপ আছে, কিন্তু একটা কল্যাণ পরিষদ, আরেকটা আবার আছে যেটাকে ওরা বলে সাক্ষী গ্রুপ। এই সাক্ষী গ্রুপ হচ্ছে বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে। সাক্ষী কারা দিয়েছে জানেন? সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমি দেখেছি, হচ্ছে গিয়ে বিডিআর এর 3 নাম্বার গেটের ওইখানে একজন দাঁড়িয়ে ছিল, উনি 5 নাম্বার গেটের ওইখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখেছেন উনি ওইখানে বসে একজনকে গুলি করছেন। তো 3 নাম্বার থেকে 5 নাম্বার গেটের দূরত্ব কতটুকু এটা যায় খোঁজ নেন। হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি করেছেন, আরেকজনকে মারছেন, এক নারীকে ধর্ষণ করছেন। এই হচ্ছে সাক্ষী। এই সাক্ষীর ভিত্তিতে বিডিআর এর বিচার হয়েছে। এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না, এরা প্রচন্ড দেশপ্রেমিকও, অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি, এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা সাক্ষী দেন, আপনারা সাক্ষী দিলে আমি আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি কি জিজ্ঞেস করা হয়েছে, কি বলা হচ্ছে। যাদেরকে বলা হয়েছে যে আপনারা সাক্ষী দেন, সাক্ষী দিলে কিছু বলেন, যে সাক্ষী দিতে রাজি হয়নি সে বলে আমি দেখি নাই, আমি দূর থেকে, আরে ভাই ছুটিতে ছিল, পিলখানায় ছিলই না, ছুটিতে ছিল, সে এখন ফাঁসির আসামি। জানেন আপনি? খোঁজ নেন, যান, যাবজ্জীবনের আসামি, খোঁজ নেন। ছুটিতে থাকা মানুষ, ছুটিতে ছিল, চাকরি চলে গিয়েছে, 5 বছর 6 বছর জেল খেটে তারপরে বসিয়ে রেখেছে, নির্দোষ, চাকরি ফেরত পায় নাই। এটা কোন আইন? এর কোন আইন হইলো নাকি? তো আপনার যদি মনে হয় এইসব দেখে আমাদের গায়ে আগুন জ্বলবে না, তাহলে তো আর গত 15 বছর আমরা চুপ করে থাকতাম। আমার সমস্যা ছিল কি? আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই গ্যাঞ্জামে না যাইতাম, যদি নির্বাচনের দিন অন্য, আমার তো ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল 9টায় লাইভ করি, 11টায় ফোন করেছে আবার, এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল, বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন, ভোট কেন্দ্র খালি, কুকুরের ছবি, এই সে এগুলি দেখাচ্ছেন কেন, আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন, এরকম করছেন কেন? আমি বললাম যে এগুলি তো হচ্ছে ভাই, তাহলে কি করব? আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে, আমি তার পেছনে পেছনে, আমার তো এটা লাগবে, আমার তো সে তার হাতে কি ওটা তো লাগবে আমার, আমি তার মারতে যাইনি, আমি তো এটা আনতে গিয়েছি, তা আমি কি করবো? যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। অথচ অন্যান্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না, আপনি খালি এইগুলি দেখাচ্ছেন, 21 টিভি ছাড়া আর অন্য কিছু না, কেউ নাই নাকি? তাহলে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার, আমি কি দেখি সেটা আমার ব্যাপার, আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি, আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের করবো না। তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম, তাহলে তো আমার মামলা খাইতে হয় না। আমার তো 2015 সালে 21 টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না, তার জেলে কনক সারোয়ারে জেলে যাইতে হয় না, আমার পালায় থাকতে হয় না, পালায় দেশ ছাড়তে হয় না, তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম। আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই? আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ। আমি যদি আমার সেনাবাহিনীর ডিজিএফআই পেইড এজেন্ট আছে, কারা আমরা চিনি না, পেইড এজেন্ট, পেইড ইউটিউবার যারা আছে, তাদের মতো যদি নাকি কথা বলে, যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম, তাহলে তো আমারও ভালোই হইতো। আমি নেই কেন? কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না, আপনি আমার মেরে ফেললেও করবো না। আমি যতদিন জীবিত আছি এটা, এই ব্যাপারে আমি কথা বলেই যাব। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই, দেখেন, যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না, আপনাদের নিয়েও বাজে কথা বলতে, আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে। আমি সেনাবাহিনীর সবাইরে যদি বাদ দিতে হয়, তারপরে আবার ফের সেনাবাহিনী লাগবে এই দেশ বাঁচাইতে হইলে, এই দেশের সেফটির জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, এই বিডিআর এর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন, যেই বঞ্চনা, যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, আপনারা তো এটা বুঝবেন না। আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে, রেপ করেছে, আর্মি অফিসারদের অনেকের ওয়াইফকে রেপ করেছে। রেপ করলে আমি সেটার বিচার চাই, কিন্তু রেপ করেছেন, যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা প্রস্টিটিউট বানিয়েছেন। অনেক অফিসার মারা গেছে, তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন। আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন। মিথ্যা কথা। এগুলো যদি চান, আপনাদের লোকজনের বক্তব্য আছে, সেগুলো চালায় দিব। আপনাদের অফিসারদের বউদের বক্তব্য আছে। এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায়, যাকে আমরা শহীদ বলি, কর্নেল মুজিব, ওর বউয়ের কত টাকা আছে, টাকা কই পাইলো, এই সুবিধা কই পাইলেন আপনি? পিলখানা হত্যাকাণ্ডের যারা অফিসার মারা গিয়েছিল তাদের পরিবার কোথায়? বিচার চান না কেন? অল্প কয়টা পরিবার দেখি সোশ্যাল মিডিয়াতে, আর বাকি আপনারা কই?
আপনাদের তো তারপরে যে ধরেন আমার বাবা আমার ভাই যদি নাকি এইভাবে মারা